জাপানের এক জঙ্গল, নাম তোতিজি প্রিফেকচার। এখানে পুলিশের একটা উদ্ধারকারী দল রাতে তন্ন তন্ন করে কাউকে খুঁজে বেড়াচ্ছে। বেশ কিছুক্ষণ এইভাবে চলার পর একটা বন্ধ ক্যামেরা এবং তার পাশে নিভে যাওয়া ক্যাম্প ফায়ার দেখতে পায়। তাদের মধ্যেই এক মহিলা পুলিশ আরও কিছুটা এগোলে সামনের পরিত্যক্ত মন্দির দেখে সাহস নিয়ে প্রবেশ করলে মেঝেতে একটা বই পড়ে থাকতে দেখে, কিন্তু সেটার উপর টপ টপ করে পড়ছিল রক্ত। উপরে কি আছে দেখার জন্য চোখ তুলতেই অফিসার চমকে ওঠে। তো আজ নিয়ে এসেছি জাপানিজ হরর মুভি টেম্পেলের গল্প নিয়ে। জাপান ও সাউথ কোরিয়া এই দুটো দেশের এমন পরিত্যক্ত মন্দিরের কাহিনী বরাবর সকলের মনে এক রহস্য সমেত ভয়ের সঞ্চার করে। মূল গল্পে যাওয়ার আগে কয়েকটা পেপার কাটিংস দেখানো হয়, যার অনুযায়ী 1968 সালে 6টা বাচ্চা মিসিং হয়। উদ্ধারকারী দল বিগত 3 দিন ধরে পাহাড় জঙ্গল সব জায়গা তন্ন তন্ন করে খুঁজে ফেললেও কোথাও তাদের অস্তিত্ব পায় না। আন্দাজ করে যেটুকু বোঝা যায় সেখানেরই এক পরিত্যক্ত মন্দিরের আশপাশ থেকেই হয়তো তারা নিখোঁজ হয়েছে। ঘটনার কোনো সুরাহা পাওয়া না গেলে কেস সম্পূর্ণ ক্লোজ করে দেওয়া হয়। সময়ের সাথে এটা সবাই ভুলে গেছিল, কিন্তু বেশ কিছু বছর পর ওই মন্দির থেকেই এক বৃদ্ধ সন্ন্যাসীর মৃতদেহ উদ্ধার করা হয়। এইবারেও পুলিশ কোনো প্রমাণ পায় না। উপরোক্ত ঘটনার পর একজন অসুস্থ মানুষকে হুইল চেয়ারে বসে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে আসতে দেখানো হয়। তার মুখ বড়ই বিকট, যেন কেউ মুখের মাংসগুলো খুবলে খেয়েছে। ভেতরে প্রবেশের আগেই লোকটা সামনে একটা বাচ্চা ছেলেকে হেঁটে যেতে দেখে, কিন্তু তার কোনো বলার শক্তি ছিল না। শান্তভাবে লোকটাকে প্রফেসর রিও এবং ট্রান্সলেটর ইটোকু সহ সবার সামনে বসানো হয়। সম্পূর্ণ কনভারসেশন ক্যামেরার আওতায় করা হচ্ছিল এবং পাশে ল্যাপটপ নিয়ে বসে একজন প্রতিটা মুহূর্ত অ্যানালাইজ করছিল। লোকটা জিজ্ঞেস করে, আমি এখন কোথায়? রিও উত্তর দেয়, চিন্তার কোনো কারণ নেই, তুমি এখন সেফ, কিন্তু তোমার সাথে কি হয়েছিল সেটা আমরা সকলে জানতে চাই। লোকটা এখনও উত্তর দেয় না। তখনই রিও অর্ডার করে তাকে ল্যাপটপের একটা ভিডিও ফুটেজ দেখাতে। হুইল চেয়ারে বসা লোকটার সামনে একটা ভিডিও প্লে করা হয়, যেখানে কেট নামের এক মহিলা ভ্লগিং করছিল। কেট তার নতুন প্রজেক্ট ধর্মের পরিবর্তনের ব্যাপারে থিসিস জোগাড় করতে জাপানের এক ছোট্ট গ্রাম ওয়ামাতে যেতে চায়। সেখানকার মেইন টার্গেট পুরনো বৌদ্ধ মন্দিরগুলো। কেটের বয়ফ্রেন্ড জেমস ক্যালিফোর্নিয়া থেকে ডাইরেক্ট টোকিওতে যাচ্ছে। সেখানে কেট তার বন্ধু ক্রিস্টোফারকে নিয়ে তাকে রিসিভ করবে। এখন প্রশ্ন, এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে ক্রিস্টোফার কি করছে? আসলে তাকে কেট নিয়ে যাচ্ছে ট্রান্সলেটর হিসেবে, কারণ সে জাপানি ভাষায় যথেষ্ট দক্ষ। তার উপর ক্রিস কেটের নার্সারি বন্ধু। ভিডিওটা এখানে স্টপ করলে লোকটা জিজ্ঞেস করে, এই ভিডিও কোথা থেকে পেলেন? এবার এইখান থেকে ঘটনা শিফট করে 5 দিন আগে। এখন যা কিছু দেখানো হবে সেটা ওই লোকটার বলা স্টেটমেন্টের উপর ভিত্তি করে। তো বহুদূর ট্রেন জার্নি করে আসার পর কেট হোটেল থেকে বয়ফ্রেন্ড জেমসকে রিসিভ করে। সেই রাতটা তারা ড্রিঙ্কস গল্প করে আশেপাশের জায়গা ঘুরেই রাতটা কাটিয়ে দেয়। পরের দিন ট্রেন ধরে ওয়ামাতে এসে কিছু পেপার্স সহ ম্যাপ নিতে একটা বইয়ের দোকানে প্রবেশ করে। সেখানে নজর পড়ে একটা পুরনো বইয়ের উপর, যেটা মুভির একদম শুরুতেই আমরা দেখেছি। বইটা নিয়ে নাড়াঘাটা করার সময় সেখানে এক মন্দিরের উল্লেখ পায়। কেটের মনে হয় এটা কোনো জার্নাল। সেখানে একটা স্ট্যাচুর ব্যাপারে বেশ কিছু রহস্য বর্ণিত ছিল। বইটা দরকারে লাগতে পারে এই ভেবে কেট সেটাকে কেনার জন্য দোকানের মালিকের কাছে গেলে সে একটু চমকে যায়। তার চোখে মুখে রহস্য এবং চিন্তার ভাঁজ পরিষ্কার বোঝা যাচ্ছিল। মহিলাটি বলে, আমি এই বই বিক্রি করতে পারবো না, আর আমার মনে হয় আপনাদের এখন এখান থেকে চলে যাওয়া উচিত, কারণ দোকান বন্ধ হওয়ার সময় এসে গেছে। কেট বইটা না পাওয়ার জন্য আপসেট হয়ে পড়ে। এটা অবশ্য ক্রিস লক্ষ্য করে। কথাবার্তার মাধ্যমে বোঝা যায় কতটা ডেসপারেটলি ভাবে কেট বইটা পেতে চায়। ফলে ক্রিস্টোফার সিদ্ধান্ত নিয়ে ফেলে যেমন করেই হোক বইটা সে ওর জন্য আনবেই। তখনকার মতো হোটেলে ফিরে গেলেও রাত হতেই ক্রিস্টোফার বইয়ের দোকানটায় লুকিয়ে প্রবেশ করে। তখন সেখানে কেউ ছিল না। আর একটু খোঁজাখুঁজির পর সামনের র্যাকে বইটা রাখা থাকতে দেখে খুশির চোটে বইটা হাতে নিয়ে ফিরতেই দেখে সামনে একটা বাচ্চা দাঁড়িয়ে। ওর নাম সিয়েতা। ক্রিস জিজ্ঞেস করে, দোকানের মালিক কোথায়? প্রত্যুত্তরে জানায়, এখানে কেউ নেই। অগত্যা ক্রিস্টোফার তার কাছে বইটা নেওয়ার পারমিশন নিয়ে দোকান থেকে বেরিয়ে যায়। যাওয়ার পথে একটা বারে ঢুকে ড্রিঙ্কস করার সাথে বইটা পড়তে শুরু করলে পাশের চেয়ারে বসা এক ভদ্রলোক বলেন, এই যে মশাই, আপনি বইটায় উল্লেখ যে মন্দিরে যেতে চাইছেন, আমার মনে হয় আপনাদের সেখানে যাওয়াটা ভালো হবে না। এর সাথে গলা মেলায় বার মালিক। এটা শুনতে ক্রিস চমকে যায়। তার মানে মন্দিরটার ব্যাপারে মোটামুটি সবাই অবগত। শুধু তাই নয়, মন্দিরটা নাকি ওই বার মালিকের গ্রামের বাড়ির কাছে, তাই সে ক্রিসকে সেখানে যাওয়ার রাস্তা বলে দেয়। প্রচণ্ড খুশি হয়ে কেটকে ইমপ্রেস করবে এই কথা ভেবে বাড়ি ফেরার পথে রাস্তার ধারে এক বৃদ্ধা মহিলাকে দেখতে পায়, যার দুটো চোখ অন্ধ। কেউ যেন সেগুলো খুবলে নিয়েছে।
বৃদ্ধাটি তাকে মন্দিরে যেতে মানা করে, কারণ সেখানে নাকি তাদের জন্য বিভীষিকা অপেক্ষা করছে। ক্রিস আচমকা ভয়ের ঊর্ধ্বশ্বাসে ছুটে হোটেলে পৌঁছয়। তার মাথায় একটাই প্রশ্ন ঘুরছে, মন্দির যাওয়ার ব্যাপারটা সে কি করে জানল। সেই রাতে দুঃস্বপ্ন দেখে সকালে ঘুম ভাঙে এক রাশ মাথা ব্যথা নিয়ে। সামনে বই হাতে বসেছিল কেট। ক্রিস জানায় বইটা একমাত্র তার জন্যই সে নিয়ে এসছে। শুধু তাই নয়, মন্দিরে যাওয়ার রাস্তাও সে জেনে গেছে। কেট প্রচণ্ড এক্সাইটেড হয়ে পড়লে সেই মুহূর্তেই সব রেডি করে গাড়ি নিয়ে রওনা দেয়। বেশ কিছুটা রাস্তা ট্রাভেল করে গ্রামে পৌঁছলে দেখে আসল শহর থেকে বেশ ভিতরে এই গ্রাম। সেখানকার লোকেরা খুব বেশি আধুনিকতার সাথে পরিচিত নয়। গ্রামের লোকেরা তাদের বহিরাগত ভেবে একটু ভয় ভয়ে থাকছিল। খুব বেশি কথা বলার জন্য কেউ এগিয়েও আসছিল না। হোটেল যাওয়ার পথে এক বয়স্ক লোকের সাথে দেখা হলে তিনি এদের মন্দির যাওয়ার ব্যাপারটা শুনে একটু চিন্তিত হয়ে পড়েন। তার মতে ওখানে যাওয়া উচিত নয়। ক্রিস বুঝতে পারে লোকটা মন্দিরের ব্যাপারে কিছু হয়তো জানে, তাই প্রশ্ন করায় লোকটা বলে আজ থেকে বেশ কিছু বছর আগে হিতোশি নামক এক বাচ্চার কাছে মন্দির থেকে ইনভিটেশন এসেছিল। সে যখন মন্দির থেকে ফিরে আসে তখন তার হাতে ছিল নিজেরই দুটো চোখ। শোনা যায় মন্দিরে যাওয়ার পর থেকে সে নাকি তার আশেপাশে অলৌকিক কারোর উপস্থিতি অনুভব করত। এইসব ঘটনার পর থেকে গ্রামবাসীদের কেউ সেদিকে পা মারায় না, তাই আমার মনে হয় তোমাদের ওখানে যাওয়া উচিত হবে না। গল্পগুলো শুনে জেমসের এটা কুসংস্কার বলেই মনে হয়। হোটেলে ফিরে কেট এবং জেমস জিনিসপত্র রেখে একটু ঘুরতে বেরোলে ক্রিস বইটা নিয়ে বসে। তখনই হোটেল মালিক এসে তাকে ড্রিঙ্কসের জন্য ওয়েলকাম জানায়। কথাবার্তার মাঝে মন্দিরের প্রসঙ্গ উঠলে হোটেল মালিক সেই একই গল্প শুনিয়ে তাদের সেখানে যেতে মানা করে। আসলে যেদিন থেকে মন্দিরের রাস্তা খোলা হয়েছে তবে থেকেই গ্রামবাসীরা ভয়ের মধ্যে রয়েছে। গল্প শেষ করে তিনি চলে গেলে ক্রিস ক্যামেরা বের করে কিছু ভিডিও ফুটেজ নিতে শুরু করে, কিন্তু তখনই তাকে চমকে দিয়ে পাশে আগমন ঘটে সিয়েতার। তাকে দেখে ক্রিস ভীষণ অবাক হয়, জিজ্ঞেস করে সে এখানে কি করছে। সিয়েতা বলে, আরে এটাই তো আমার ঘর। আমি বাইরে দাঁড়িয়ে শুনছিলাম তোমরা নাকি মন্দির যেতে চাও। আমি কিন্তু রাস্তাটা চিনি, চাইলে নিয়ে যেতে পারি। তখনই হোটেল মালিক আসলে সিয়েতা ওর সাথে চলে যায়। ক্রিস রুমে ঢোকার আগে হোটেলে এক বৃদ্ধ লোককে দেখতে পায়। তিনি পুরোপুরি অন্ধ। তাকে জিজ্ঞেস করলে উত্তর আসে ওই নাকি হিতোশি, যে ছোটবেলায় ওই মন্দিরের ভিতর গেছিল। ক্রিস মন্দিরের ব্যাপারে প্রশ্ন করলে জানায় ওই দিন হিতোশি একা সেখানে কিন্তু যায়নি, সাথে ছিল আরও বেশ কয়েকটা বাচ্চা। অবশ্য তারা কোনোদিন ফিরে আসেনি। সময় পেরোলে গ্রামবাসীরা বাচ্চাদের খুঁজতে সেখানে আসলে কোথাও তাদের হদিশ না পেলে মন্দিরের মঙ্ককে এই ব্যাপারে জিজ্ঞেস করলে জানিয়েছিল বাচ্চাদের ব্যাপারে সে কিছুই জানে না। ফলে গ্রামবাসীদের সন্দেহ তার উপর যায়। তাদের মনে হয় মঙ্ক মিথ্যে কথা বলছে, তাই সবাই মিলে তাকে মেরে ফেলে। কিন্তু সেদিনের পর বাচ্চারাও কিন্তু আর ফিরে আসেনি। তাই প্রতি বছর গ্রামবাসীরা বাচ্চাদের জন্য প্রার্থনা করে, কারণ এরা এখনও অপেক্ষা করছে বাচ্চারা হয়তো কোনোদিনও ফিরে আসবে। হিতোশি আর কোনো কথা না বাড়িয়ে চলে যায়। রুমে এসে ক্রিস নাইট ভিশন ক্যামেরা চেক করার সময় হঠাৎ নজরে পড়ে বাইরের দিকে একটা দীর্ঘকায় চেহারার কেউ যেন আশেপাশে ছায়ার মতো ঘুরছে। ব্যাপারটা অনুধাবন করতে গেলে বুঝতে পারে ওই ছায়ামূর্তি যেন তাদেরই রুমে প্রবেশ করতে চাইছে। তখনই দরজা খুলে চেক করলে সেখানে কাউকে দেখতে পায় না। তো পরদিন সকালে উঠে তারা মন্দিরের পথে রওনা দেয়। কেট আর জেমস ক্রিসকে ফলো করছিল কারণ সে তাদের পথপ্রদর্শক। কিন্তু আসল ব্যাপারটা হলো ক্রিস নিজে কিছু জানে না, বরং সে সিয়েতাকে ফলো করছে। মন্দিরের এলাকায় প্রবেশের আগেই কুঁড়ে ঘরের মধ্যে একটা পুরনো স্ট্যাচু দেখতে পায়। সেটা ছবি তোলার সময় সিয়েতা ক্রিসকে স্ট্যাচুর সামনে প্রার্থনা করতে বলে। এরই মাঝে জেমস তাদের সেখানে রেখে একাই এক্সপ্লোর করলে স্ট্যাচুর পিছনে একটা পুরনো খনির ব্যাপারে জানায়। জেমস ওটার ভিতর যেতে চাইলে কেট রাজি না হলে সে আপসেট হয়ে পড়ে। এবার মন্দিরের দিকে আরও কিছুটা এগোলে তারা একটা স্ট্যাচু দেখতে পায়, যেখানে এক মহিলার কাঁধের পাশে কোনো এক পশুর মাথা বসানো ছিল। আর এটারই ছবি তারা ওই বইটাতেও দেখেছে। ক্রিস জানায় বইতে এটাকে জীবন্ত স্ট্যাচু হিসেবে বর্ণিত করা হয়েছে এবং এটা মন্দিরের রক্ষক। তবে এটুকু বোঝা যাচ্ছিল তারা মন্দিরের খুব কাছেই এসে পড়েছে। আর যেটা ভাবা সেটাই সত্যি, কারণ আর কিছুটা পথ আসতেই তারা মন্দিরে পৌঁছলে জেমস এবং কেট ভিতরে প্রবেশ করে। সিয়েতে কিন্তু বাইরেই দাঁড়িয়ে ক্রিসকে একটা বেল দিয়ে বলে, অনেক দেরি হয়ে গেছে বুঝলে, মা আমার জন্য অপেক্ষা করছে, আমি চলি। তবে সন্ধে হওয়ার আগে কিন্তু চলে এসো, জায়গাটা খুব একটা নিরাপদ নয়। আর ঠিক সেই মুহূর্তে ক্রিসের পিছনে অলৌকিক কাউকে দাঁড়িয়ে থাকতে লক্ষ্য করা যায়। ততক্ষণে ওরা মন্দির থেকে বেরিয়ে বাকি জায়গার ভিজিট করতে শুরু করলে ক্রিস মন্দিরে প্রবেশ করে। এসবের মাঝে আরও কিছুটা সময় কেটে গেলে জেমস তাদের ফিরে যাওয়ার সাজেশন দেয়, কিন্তু কেট মানতে রাজি নয়। এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া হলে কেট জেমসকে অ্যাকিউজ করে তার হয়তো কাজের প্রতি কোনো ইন্টারেস্ট নেই বলেই এখান থেকে ফিরতে চাইছে। জেমস বুঝে যায় কথা বাড়িয়ে কোনো লাভ নেই, তাই তর্ক না করে আলাদা হয়ে নিজের মতো ঘুরতে থাকে।
কিন্তু ভিডিও করার সময় কেটের মনে হয় কেউ যেন একটা তার উপর নজর রাখছে, আর তখনই ক্যামেরার পিছন দিয়ে কিছু একটা পেরিয়ে যায়। কেটের পরিস্থিতি অনুকূল না লাগলে জেমসকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়াটাই ঠিক মনে করে, তাই ক্রিসকে ডাকতে মন্দিরের দিকে হাঁটা লাগায়। এদিকে ক্রিস মন্দিরের মেঝেতে একটা ফাটল লক্ষ্য করে সেটার দিকে কৌতূহলবশত এগিয়ে গেলে মনে হয় মেঝের নিচে কিছু যেন একটা ঘুরে বেড়াচ্ছে। ক্যামেরা সেদিকে ফোকাস করতেই সেখান থেকে একটা হাত বেরিয়ে ক্রিসকে ভিতরে টেনে নেয়। সৌভাগ্যবশত কেটরা তখন এসে তাকে উদ্ধার করলেও যা হওয়ার হয়ে গেছিল, অর্থাৎ ক্রিসের একটা পা ভেঙে গেছে। রাত নেমে আসায় এখান থেকে গ্রামে যাওয়াটা খুব একটা সুবিধের হবে না, তাই যেমন করেই হোক তাদের সকাল অবধি অপেক্ষা করতে হবে। অগত্যা মন্দিরের বাইরে ক্যাম্প ফায়ার করতে শুরু করে, কিন্তু কাঠ কম থাকায় জেমস কাঠ জোগাড় করতে জঙ্গলে যায়। এই সময় কেট এবং ক্রিসের কথার মাধ্যমে আমরা জানতে পারি তারা একে অপরকে ভালোবাসতো, এমনকি রিলেশনেও ছিল। এর মাঝে কেট প্রেগনেন্টও হয়। এটা অবশ্য এখনও জেমসকে জানায়নি, কিন্তু সে ফিরে আসলে কথাটা তাকে জানিয়ে দেবে। কিন্তু তখনই জেমস চলে আসলে জিজ্ঞেস করে, কি জানাতে চাও? কেট বুঝে যায় জেমস তাদের কথা শুনে নিয়েছে। তারা মন্দিরের ভিতর ঝগড়া শুরু করলে ক্রিস বুঝতে পারে যেটার ভয় ছিল সেটাই হলো। ঝগড়ার পর জেমস বেরিয়ে ক্রিসের সামনে কিছু খাবারের সাথে জলের ব্যাগটা নামিয়ে বলে, আমি গ্রামে ফিরে যাচ্ছি, সকাল হলে কাউকে পাঠিয়ে দেবো সাহায্যের জন্য। কেট তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও সবই বিফলে যায়। জঙ্গলে একা যাওয়ার সময় জেমস অনুভব করে সে যতই এগিয়ে যাক না কেন ঘুরে ফিরে সেই জীবন্ত স্ট্যাচুর সামনেই আবার চলে আসছে, যেন কোনো এক গোলক ধাঁধার মাঝে সে আটকে গেছে। এদিকে রাত হলে ঠান্ডা বাড়লে কেট জঙ্গল থেকে কাঠ আনতে গেলে টর্চটা খারাপ হয়ে যায়। কেট ভয় কাঁদতে শুরু করলে আমরা লক্ষ্য করি তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে কয়েকটা বাচ্চা। কিছুক্ষণ পর মনে সাহস সঞ্চার করে কেট মন্দিরে ফিরে আসলে ক্রিসকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। এদিকে জেমস আবারও সেই স্ট্যাচুর সামনে পৌঁছয়, কিন্তু এখন সেটা যথাস্থানে নেই। চমকে উঠে টর্চটা আশেপাশে ঘোরালে আলো গিয়ে পড়ে একটা জন্তুর উপর। তবে এটা কোনো জন্তু নয়, শয়তান বলাই ঠিক হবে, কারণ স্ট্যাচুটা জীবন্ত হয়ে উঠেছে। এই ভয়ানক মুখ যেন এক নরকের পিশাচের। মুখ থেকে ঝরে পড়ছে লালা এবং চোখে ক্ষিপ্রতার আনাগোনা। পর মুহূর্তে সেটা তার উপরে অ্যাটাক করে। দূর থেকে এই পিশাচের গর্জন কেটরা শুনতে পেলে ক্রিসকে একা রেখে এসে জঙ্গলের দিকে দৌড় লাগায়। সময় বেশ কিছুটা গড়িয়ে গেলে কেউ না ফিরলে ক্রিস মন্দিরের বাইরে আসতেই কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে, যেটা ক্রমশ তার দিকেই এগিয়ে আসছে। এটা দেখা মাত্রই ক্রিস কোনো রকমে মন্দিরের ভিতর এসে দরজা লক করে দেয়। এদিকে কেট জঙ্গলে জেমসের টর্চ পড়ে থাকতে দেখে সেটাকে হাতে নিয়ে আন্দাজে ফলো করে সে খনির কাছে পৌঁছয়। সেখানে প্রবেশ করলে একটা সিঁড়ি দেখতে পায়। জেমসকে খুঁজে পাওয়ার আশায় সিঁড়ি দিয়ে নেমে গেলে দুটো গুহা দেখে এবং সে বাঁদিকের গুহা লক্ষ্য করে এগিয়ে যায়। এই সিনটা আমাদের 2004-এর মুভি এক্সরসিস্ট দ্য বিগিনিংয়ের কথা মনে করিয়ে দেয়। তো যাই হোক, কেট গুহার ভেতরে বেশ কিছুটা যাওয়ার পর ডেড এন্ড দেখে, অর্থাৎ রাস্তা এখানেই বন্ধ। কিন্তু তখন এই পিছনে আমরা সেই পিশাচের আগমন ঘটতে দেখি। কেট সেটা খেয়াল না করে কিছুটা দূরে জেমসকে দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু সে তার দিকে ফিরতেই কেট চমকে ওঠে, কারণ জেমস পজেসড অবস্থায় রয়েছে। তার চোখ দুটো কেউ যেন খুবলে নিয়েছে, সারা শরীর গড়িয়ে পড়ছে রক্ত। কেট প্রচণ্ড ভয়ে দৌড়ে পালাতে গেলে দেখে যেখান থেকে সে প্রবেশ করেছে সেই রাস্তাটা বন্ধ হয়ে গেছে। অন্যদিকে ভয়ার্ত ক্রিস মন্দিরে কারোর উপস্থিতি অনুভব করতেই মেঝে থেকে বেরিয়ে আসে একের পর এক হারিয়ে যাওয়া সেই বাচ্চারা। সে বহু চেষ্টা করে সেখান থেকে পালিয়ে যেতে, কিন্তু বাচ্চারা তাকে ঘিরে নেয়। ঘটনা এখান থেকে শিফট করে হসপিটালে এবং আমরা জানতে পারি হুইল চেয়ারে বসা এই লোকটা আর অন্য কেউ নয়, স্বয়ং ক্রিস। অর্থাৎ মুভির একদম শুরুতে উদ্ধারকারী দল তাদের খুঁজতেই এখানে এসেছিল এবং ওই মহিলা পুলিশ মন্দিরের ভেতর ক্রিসকেই দেখে চমকে উঠেছিল। এবার রিও তাকে এই ঘটনা সম্পর্কিত আরও কিছু প্রশ্ন করে। তারাও এই রহস্যের কুলকিনারা করতে পারছিল না। রিও জিজ্ঞেস করে, তাহলে কেটের কি হলো? এটা শুনে ক্রিস কোনো উত্তর দেয় না, বরং উল্টে জিজ্ঞেস করে, সিয়েতা এখানে কি করছে? রিও বলে, এসব ফালতু কথা একদম ছাড়ো, কারণ পুরো গ্রামে খোঁজ করেও আমরা এই নামের কোনো বাচ্চার হদিশ পাইনি। এবার এইখানে রিভিল হয় চমকে দেওয়ার মতো ঘটনা। আমাদের এখানে সেই প্রতিটা দৃশ্য দেখানো হয় যেখানে ক্রিস সিয়েতার সাথে কথা বলছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেখানে ক্রিস ছাড়া আর কেউ নেই এবং সে ছাড়া সিয়েতাকে কেউই দেখতে পাচ্ছিল না। শুধু এইটুকুই নয়, জেমসকে কোনো পিশাচ নয় বরং ক্রিস নিজেই গলা টিপে মেরেছিল। রিও ডিপার্টমেন্টকে ফোন করে জানায় ক্রিস তাদের সত্যি কথা বলছে না। আমাদের মনে হয় সেই হচ্ছে আসল খুনি। তখনই আমরা দেখি রুমের বাইরের বেঞ্চে সিয়েতাকে বসে থাকতে এবং সে মুখটা উপরে তুলতেই হুইল চেয়ারে বসে থাকা ক্রিস পাগল হয়ে যায় এবং এক লাফিয়ে ইটোকুর উপর অ্যাটাক করে তাকে মেরে পালিয়ে যায়। গল্পের অন্তিম পর্যায়ে দেখানো হয় হোটেল মালিককে।
সে হারিয়ে যাওয়া বাচ্চাদের ফটোর সামনে মোমবাতি ধূপ জ্বালিয়ে রাখে এবং আমরা লক্ষ্য করি সেই হারিয়ে যাওয়া বাচ্চাদের মধ্যে সিয়েতা দাঁড়িয়ে, অর্থাৎ বহু বছর আগে সেই বাচ্চাদের মধ্যে সিয়েতাও ছিল। এখান থেকে ঘটনা আবার শিফট করে সেই খনির মধ্যে, যেখানে আমরা কেটকে মৃত অবস্থায় দেখি, যাকে সে জীবন্ত মূর্তি মেরে ফেলেছে। আর এই ঘটনার সাথে মুভি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিও সেটা কমেন্ট বক্সে জানাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে, যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। নতুন বছরের জন্য সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা রইল। ভালো থাকো এবং ভালো রেখো।